রবিবার, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার গল্পের প্রধান মানুষটি প্রাচীন ব্রাহ্মণ পণ্ডিত বংশের ছেলে। বিষয় ব্যাপারে বাপ ওকালতি ব্যবসায় আঁঠি পর্যন্ত পাকা, ধর্মে কর্মে শাক্ত আচারের তীব্র জারক রসে জারিত। এখন আদালতে আর প্র্যাকটিস করতে হয় না। একদিকে পূজা অর্চনা, আর একদিকে ঘরে বসে আইনের পরামর্শ দেওয়া। এই দুটোকে পাশাপাশি রেখে তিনি ইহকাল পরকালের জোর মিলিয়ে অতি সাবধানে চলেছেন। কোনো দিকেই একটু পা ফসকায় না। এই রকম নিরেট আচার বাঁধা সনাতনী ঘরের ফাটল ফুঁড়ে যদি দৈবাত কাঁটাওয়ালা নাস্তিক গজিয়ে ওঠে, তাহলে তার ভিত দেয়াল ভাঙা মন সাংঘাতিক ঠেলা মারতে থাকে ইট কাঠের প্রাচীন গাঁথুনির উপরে। এই আচারনিষ্ঠ বৈদিক ব্রাহ্মণের বংশে দুর্দান্ত কালা পাহাড়ের অভ্যুদয় হলো আমাদের নায়কটিকে নিয়ে। তার আসল নাম অভয়াচরণ। এই নামের মধ্যে কুলধর্মের যে ছাপ আছে, সেটা বিলসে ঘষে উঠিয়ে বদল করে করলে অভিক কুমার। তাছাড়া ও জানে যে প্রচলিত নমুনার মানুষ ও নয়। ওর নামটা ভিড়ের নামের সঙ্গে হাটে বাজারে ঘেঁষাঘেঁষি করে ঘরমুক্ত হবে ওর রুচিতে বাঁধে। অভিকের চেহারাটা আশ্চর্য রকমের বিলিতি ছাদের। 8 ফুট লম্বা দেহ, গৌরবর্ণ, চোখ কটা, নাক তীক্ষ্ণ, চিবুকটা ঝুঁকেছে যেন কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ভঙ্গিতে। আর ওর মুষ্টি যোগ ছিল অমোঘ। সহপাঠীরা যারা কদাচিৎ এর পানি পীড়ন সহ্য করেছে, তারা একে শতহস্ত দূরে বর্জনীয় বলে গণ্য করত। ছেলের নাস্তিকতা নিয়ে বাপ অম্বিকাচরণ বিশেষ উদ্বিগ্ন ছিলেন না। মস্ত তার নজির ছিল প্রসন্ন ন্যায়রত্ন, তার আপন জ্যাঠামশায়। বৃদ্ধ ন্যায়রত্ন তর্কশাস্ত্রের গোলন্দাজ। চতুষ্পাঠীর মাঝখানে বসে অনুস্বার বিসর্গওয়ালা গোলা দাগেন ঈশ্বরের অস্তিত্ববাদের উপরে। হিন্দু সমাজ হেসে বলে, গোলা খা ডালা, দাগ পড়ে না সমাজের পাকা প্রাচীরের উপরে। আচার ধর্মের খাঁচাটাকে ঘরের দাওয়ায় দুলিয়ে রেখে ধর্মবিশ্বাসের পাখিটাকে শূন্য আকাশে উড়িয়ে দিলে সাম্প্রদায়িক অশান্তি ঘটে না। কিন্তু অভিক কথায় কথায় লোকাচারকে চালান দিত ভাঙা কুলোয় চড়িয়ে ছাইয়ের গাদার উদ্দেশ্যে। ঘরের চারদিকে মোরগ দম্পতিদের অপ্রতিহত সঞ্চরণ সর্বদাই মুখর ধ্বনিতে প্রমাণ করত তাদের উপর বাড়ির বড়বাবুর আভ্যন্তরিক আকর্ষণ। এ সমস্ত ম্লেচ্ছাচারের কথা ক্ষণে ক্ষণে বাপের কানে পৌঁছেছে, সে তিনি কানে তুলতেন না। এমনকি বন্ধুভাবে যে ব্যক্তি তাকে খবর দিতে আসত, স্বগর্জনে দেউড়ির অভিমুখে তার নির্গমন পথ দ্রুত নির্দেশ করা হতো। অপরাধ অত্যন্ত প্রত্যক্ষ না হলে সমাজ নিজের গরজে তাকে পাশ কাটিয়ে যায়। কিন্তু অবশেষে অভিক একবার এত বাড়াবাড়ি করে বসল যে তার অপরাধ অস্বীকার করা অসম্ভব হলো। ভদ্রকালী ওদের গৃহদেবতা, তার খ্যাতি ছিল জাগ্রত বলে। অভিকের সতীর্থ বেচারা ভোজু ভারী ভয় করত ওই দেবতার অপ্রসন্নতা। তাই অসহিষ্ণু হয়ে তার ভক্তিকে অশ্রদ্ধেয় প্রমাণ করার জন্যে পুজোর ঘরে অভিক এমন কিছু অনাচার করেছিল যাতে ওর বাপ আগুন হয়ে বলে উঠলেন, বেরো আমার ঘর থেকে, তোর মুখ দেখব না। এত বড় ক্ষিপ্র বেগের কঠোরতা নিয়মনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত বংশের চরিত্রেই সম্ভব। ছেলে মাকে গিয়ে বললে, মা, দেবতাকে অনেক কাল ছেড়েছি, এমন অবস্থায় আমাকে দেবতার ছাড়াটা নেহাত বাহুল্য। কিন্তু জানি বেড়ার ফাঁকের মধ্য দিয়ে হাত বাড়ালে তোমার প্রসাদ মিলবেই। ওইখানে কোনো দেবতার দেবতাগিরি খাটে না, তা যত বড় জাগ্রত হন না তিনি। মা চোখের জল মুছতে মুছতে আঁচল থেকে খুলে ওকে একখানি নোট দিতে গেলেন। ও বললে, ওই নোটখানায় যখন আমার অত্যন্ত বেশি দরকার আর থাকবে না, তখনই তোমার হাত থেকে নেব। অলক্ষীর সঙ্গে কারবার করতে জোর লাগে, ব্যাংক নোট হাতে নিয়ে তাল ঠোকা যায় না। অভিকের সম্বন্ধে আরো দুটো একটা কথা বলতে হবে।
জীবনে ওর দুটি উল্টো জাতের শখ ছিল, এক কলকারখানা জোড়াতাড়া দেওয়া, আর এক ছবি আঁকা। ওর বাপের ছিল 3খানা মোটর গাড়ি, তার মফস্বল অভিযানের বাহন। যন্ত্রবিদ্যায় ওর হাতে করি সেইগুলো নিয়ে। তাছাড়া তার ক্লায়েন্টের ছিল মোটরের কারখানা, সেইখানে ও শখ করে বেকার খেটেছে অনেকদিন। অভিক ছবি আঁকা শিখতে গিয়েছিল সরকারি আর্ট স্কুলে। কিছুকালের মধ্যেই ওর এই বিশ্বাস দৃঢ় হলো যে আর বেশি দিন শিখলে ওর হাত হবে কলে তৈরি, ওর মগজ হবে ছাঁচে ঢালা। ও আর্টিস্ট, সেই কথাটা প্রমাণ করতে লাগলো নিজের জোর আওয়াজে। প্রদর্শনী বের করলো ছবির, কাগজের বিজ্ঞাপনে তার পরিচয় বেরোলো আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার, বাঙালি টিশিয়ান। ও যতই গর্জন করে বললে আমি আর্টিস্ট, ততই তার প্রতিধ্বনি উঠতে থাকলো একদল লোকের ফাঁকা মনের গুহায়। তারা অভিভূত হয়ে গেল। শিষ্য এবং তার চেয়ে বেশি সংখ্যক শিষ্যা জমল ওর পরিমণ্ডলীতে। তারা বিরুদ্ধ দলকে আখ্যা দিল ফিলিস্টাইন, বলল বুর্জোয়া। অবশেষে দুর্দিনের সময় অভিক আবিষ্কার করলো যে তার ধনী পিতার তহবিলের কেন্দ্র থেকে আর্টিস্টের নামের পরে যে রজত ছটা বিচ্ছুরিত হতো, তারই দীপ্তিতে ছিল তার খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা। সঙ্গে সঙ্গে সে আরেকটি তত্ত্ব আবিষ্কার করেছিল যে অর্থ ভাগ্যের বঞ্চনা উপলক্ষ করে মেয়েদের নিষ্ঠায় কোনো ইতর বিশেষ ঘটেনি। উপাসিকারা শেষ পর্যন্ত 2 চক্ষু বিস্ফারিত করে উচ্চ মধুর কণ্ঠে তাকে বলেছে আর্টিস্ট। কেবল নিজেদের মধ্যে পরস্পরকে সন্দেহ করেছে যে স্বয়ং তারা 2-1 ছাড়া বাকি সবাই আর্টের বোঝে না কিছুই, ভণ্ডামি করে, গা জ্বলে যায়। অভিকের জীবনে এর পরবর্তী ইতিহাস সুদীর্ঘ এবং অস্পষ্ট। ময়লা টুপি আর তেলকালি মাখা নীল রঙের জামা ইজের পরে বার্ন কোম্পানির কারখানায় প্রথমে মিস্ত্রিগিরি ও পরে হেড মিস্ত্রির কাজ পর্যন্ত চালিয়ে দিয়েছে। মুসলমান খালাসিদের দলে মিশে 4 পয়সার পরোটা আর তার চেয়ে কম দামের শাস্ত্র নিষিদ্ধ পশু মাংস খেয়ে ওর দিন কেটেছে সস্তায়। লোকে বলেছে ও মুসলমান হয়েছে, ও বলেছে মুসলমান কি নাস্তিকের চেয়ে বড়। হাতে যখন কিছু টাকা জমল, তখন অজ্ঞাত বাস থেকে বেরিয়ে এসে আবার সে পূর্ণ পরিস্ফুট আর্টিস্ট রূপে বোহেমিয়ানি করতে লেগে গেল। শিষ্য জুটল, শিষ্যা জুটল। চশমা পরা তরুণীরা তার স্টুডিওতে আধুনিক বেআব্রু রীতিতে যেসব নগ্ন মনস্তত্ত্বের আলাপ আলোচনা করতে লাগলো, ঘন সিগারেটের ধোঁয়া জমল তার কালিমা আবৃত করে। পরস্পর পরস্পরের প্রতি কটাক্ষপাত ও আঙুল নির্দেশ করে বললে পজিটিভলি ভালগার। বিভা ছিল এই দলের একেবারে বাইরে। কলেজের প্রথম ধাপের কাছেই অভিকের সঙ্গে ওর আলাপ শুরু। অভিকের বয়স তখন 18। চেহারায় নব যৌবনের তেজ ঝকঝক করছে, আর তার নেতৃত্ব বড় বয়সের ছেলেরাও স্বভাবতই নিয়েছে স্বীকার করে। ব্রাহ্ম সমাজে মানুষ হয়ে পুরুষদের সঙ্গে মেশবার সংকোচ বিভার ছিল না, কিন্তু কলেজে বাধা ঘটল। তার প্রতি কোনো কোনো ছেলের অশিষ্টতা হাসিতে, কটাক্ষে, ইঙ্গিতে, আভাসে স্ফুরিত হয়েছে। কিন্তু একদিন একটি শহুরে ছেলের অভদ্রতা বেশ একটু গায়ে পড়া হয়ে প্রকাশ পেল। সেটা অভিকের চোখে পড়তেই সেই ছেলেটাকে বিভার কাছে হিড়হিড় করে টেনে নিয়ে এসে বললে মাপ চাও। মাপ তাকে চাইতেই হলো নতশিরে, আমতা আমতা করে। তারপর থেকে অভিক দায় নিল বিভার রক্ষাকর্তার। তা নিয়ে সে অনেক বক্রোক্তির লক্ষ্য হয়েছে। সমস্তই ঠিকরে পড়েছে তার চওড়া বুকের উপর থেকে। সে গ্রাহ্যই করেনি। বিভা লোকের কানাকানিতে অত্যন্ত সংকোচ বোধ করেছে, কিন্তু সেই সঙ্গে তার মনে একটা রোমাঞ্চকর আনন্দও দিয়েছিল। বিভার চেহারায় রূপের যে লাবণ্য বড়, কেমন করে মন টানে ব্যাখ্যা করে বলা যায় না। অভিক ওকে একদিন বলেছিল, অনাহুতের ভোজে মিষ্টান্ন নিতরে জনা। কিন্তু তোমার সৌন্দর্য ইতরজনের মিষ্টান্ন নয়, ও কেবল আর্টিস্টের। লিওনার্দো দা ভিঞ্চির ছবির সঙ্গে মেলে, ইনস্ক্রুটেবল।
একদা কলেজের পরীক্ষায় বিভা অভিককে ডিঙিয়ে গিয়েছিল। তা নিয়ে তার অজস্র কান্না আর বিষম রাগ। এ যেন তার নিজের অসম্মান। বললে, তুমি দিনরাত কেবল ছবি এঁকে এঁকে পরীক্ষায় পিছিয়ে পড়ো, আমার লজ্জা করে। কথাটা দৈবাত পাশের বারান্দা থেকে কানে যেতেই বিভার এক সখী চোখ টিপে বলেছিল, মরি মরি তোমারি গরবে, গরবিনী আমি, রূপসী তোমারি রূপে। অভিক বললে, মুখস্থ বিদ্যার দিগ্গজেরা জানেই না আমি কোন মার্কা শূন্য পরীক্ষায় পাশ করে চলেছি। আমার ছবি আঁকা নিয়ে তোমার চোখে জল পড়ে, আর তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে গেল। কিছুতেই বুঝবে না, কেননা তোমরা নামজাদা দলের পায়ের তলায় থাকো চোখ বুজে, আর আমরা থাকি বদনামী দলের শিরোমণি হয়ে। এই ছবির ব্যাপারে দুজনের মধ্যে তীব্র একটা দ্বন্দ্ব ছিল। বিভা অভিকের ছবি বুঝতেই পারত না সে কথা সত্যি। অন্য মেয়েরা যখন ওর আঁকা যা কিছু নিয়ে হৈ হৈ করত, সভা করে গলায় মালা পরাতো, সেটাকে বিভা অশিক্ষিতের ন্যাকামি মনে করে লজ্জা পেত। কিন্তু তীব্র ক্ষোভে ছটফট করেছে অভিকের মন বিভার অভ্যর্থনা না পেয়ে। দেশের লোকে ওর ছবিকে পাগলামি বলে গণ্য করেছে। বিভাও যে মনে মনে তাদেরই সঙ্গে যোগ দিতে পারলে এইটাই ওর কাছে অসহ্য। কেবল এই কল্পনা ওর মনে জাগে যে একদিন ও ইউরোপে যাবে, আর সেখানে যখন জয়ধ্বনি উঠবে তখন বিভাও বসবে জয় মাল্য গাঁথতে। রবিবার সকালবেলা ব্রহ্ম মন্দিরে উপাসনা থেকে ফিরে এসেই বিভা দেখতে পেলে অভিক বসে আছে তার ঘরে। বইয়ের পার্সেলের ব্রাউন মোড়ক ছিল আবর্জনার ঝুড়িতে, সেইটি নিয়ে কালি কলমে একখানা আঁচড় কাটা ছবি আঁকছিল। বিভা জিজ্ঞাসা করল, হঠাৎ এখানে যে? অভিক বললে, সঙ্গত কারণ দেখাতে পারি, কিন্তু সেটা হবে গৌণ। মুখ্য কারণটা খুলে বললে সেটা হয়তো সঙ্গত হবে না। আর যাই হোক, সন্দেহ করো না যে চুরি করতে এসেছি। বিভা তার ডেস্কের চৌকিতে গিয়ে বসলো। বললে, দরকার যদি হয় না হয় চুরি করলে পুলিশে খবর দেব না। অভিক বললে, দরকারের হাঁ করা মুখের সামনে তো নিত্যই আছি। পরের ধন হরণ করা অনেক ক্ষেত্রেই পুণ্য কর্ম। পারিনে পাছে অপবাদটা দাগা দেয় পবিত্র নাস্তিক মতকে। ধার্মিকদের চেয়ে আমাদের অনেক বেশি সাবধানে চলতে হয় আমাদের নেতি দেবতার ইজ্জত বাঁচাতে। অনেকক্ষণ তুমি বসে আছো? তা আছি। বসে বসে সাইকোলজির একটা দুঃসাধ্য প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি যে তুমি পড়াশোনা করেছো, আর বাইরে থেকে দেখে মনে হয় বুদ্ধিশুদ্ধিও কিছু আছে। তবু ভগবানকে বিশ্বাস করো কি করে, এখনো সমাধান করতে পারিনি। বোধ হয় বারবার তোমার এই ঘরে এসে এই রিসার্চের কাজটা আমাকে সম্পূর্ণ করে নিতে হবে। আবার বুঝি আমার ধর্মকে নিয়ে লাগলে? তার কারণ তোমার ধর্ম যে আমাকে নিয়ে লেগেছে। আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে সেটা মর্মঘাতী, সে আমি ক্ষমা করতে পারিনে। তুমি আমাকে বিয়ে করতে পারো না, যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করিনি বুদ্ধি আছে বলে। কিন্তু তোমাকে বিয়ে করতে আমার তো কোনো বাধা নেই। তুমি অবুঝের মতো সত্য মিথ্যে যাই বিশ্বাস করো না কেন, তুমি তো নাস্তিকের জাত মারতে পারো না। আমার ধর্মের শ্রেষ্ঠতা এইখানে, সব দেবতার চেয়ে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য। এই কথা ভুলিয়ে দেবার জন্য একটি দেবতাও নেই আমার সামনে। বিভা চুপ করে বসে রইল। খানিক বাদে অভিক বলে উঠল, তোমার ভগবান কি আমার বাবারই মতো আমাকে ত্যায্যপুত্র করেছেন? আহ, কি বকছো? অভিক জানে বিয়ে না করবার শক্ত কারণটা কোনখানে। কথাটা বিভাকে দিয়ে বলিয়ে নিতে চায়। বিভা চুপ করে থাকে। জীবনের আরম্ভ থেকেই বিভা তার বাবারই মেয়ে সম্পূর্ণরূপে। এত ভালোবাসা, এত ভক্তি
সে আর কোনো মানুষকে দিতে পারেনি। তার বাপ সতীশও এই মেয়েটির উপরে তার অজস্র স্নেহ ঢেলে দিয়েছেন। তাই নিয়ে ওর মার মনে একটু ঈর্ষা ছিল। বিভা হাঁস পুষেছিল। তিনি কেবলই খিটখিট করে বলেছিলেন, ওগুলো বড্ড বেশি ক্যাক ক্যাক করে। বিভা আসমানি রঙের শাড়ি জ্যাকেট করিয়েছিল। মা বলেছিলেন, এ কাপড় বিভার রঙে একটুও মানায় না। বিভা তার মামাতো বোনকে খুব ভালোবাসতো। তার বিয়েতে যেতে চাইলেই মা বলে বসলেন, সেখানে ম্যালেরিয়া। মায়ের কাছ থেকে পদে পদে বাধা পেয়ে পেয়ে বাপের উপরে বিভার নির্ভর আরো গভীর এবং মজ্জাগত হয়ে গিয়েছিল। মার মৃত্যু হয় প্রথমেই। তারপরে ওর বাপের সেবা অনেক দিন পর্যন্ত ছিল বিভার জীবনের একমাত্র ব্রত। এই স্নেহশীল বাপের সমস্ত ইচ্ছাকে সে নিজের ইচ্ছা করে নিয়েছে। সতীশ তার বিষয় সম্পত্তি দিয়ে গেছেন মেয়েকে, কিন্তু ট্রাস্টির হাতে। নিয়মিত মাসোহারা বরাদ্দ ছিল। মোট টাকাটা ছিল উপযুক্ত পাত্রের উদ্দেশ্যে বিভার বিবাহের অপেক্ষায়। বাপের আদর্শে এই উপযুক্ত পাত্র কে তা বিভা জানত। অন্তত অনুপযুক্ত যে কে তাতে কোনো সন্দেহ ছিল না। একদিন অভিক কথা তুলেছিল, বলেছিল, যাকে তুমি কষ্ট দিতে চাও না তিনি তো নেই, আর কষ্ট যাকে নিষ্ঠুরভাবে বাজে সেই লোকটাই আছে বেঁচে। হাওয়ায় তুমি ছুরি মারতে ব্যথা পাও, আর দরদ নেই এই রক্ত মাংসের বুকের ওপরে। শুনে বিভা কাঁদতে কাঁদতে চলে গেল। অভিক বুঝেছিল ভগবান নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু বাবাকে নিয়ে নয়।